নমস্কার, a very good day to all of you. পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর স্বাগতা বসাক, গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউসের প্রধান শিক্ষিকা। আজ আমি জীবন বিজ্ঞানের নবম শ্রেণীর ভাবমূল জৈবনিক প্রক্রিয়ার উপভাবমূল রেচনের কিছু অংশ নিয়ে আলোচনা করব। তো আমরা সরাসরি পড়ায় ঢুকে যাই। আমরা প্রথমেই আলোচনা করে নিয়েছি আগের একটি অংশে যে কিভাবে রেচন হয়, উদ্ভিদদের রেচন এবং কিছু নিম্ন শ্রেণীর প্রাণীদের রেচন কী কী পদ্ধতিতে হয়। সেখানে আমরা জেনেছি যে মানবদেহের এবং মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে রেচন অঙ্গ কিন্তু প্রধান রেচন অঙ্গ কিন্তু বৃক্ক। তো বৃক্কের যে অংশগুলি আছে সেগুলি আমরা জানব, কিন্তু এই যে প্রধান রেচন অঙ্গ বা তন্ত্র যেটা আমরা বৃক্ক দিয়ে বলছি তার অংশগুলির নাম কি কি না, একজোড়া বৃক্ক রয়েছে, গোবিনী, একটি মূত্রাশয় এবং মূত্রনালী। বৃক্ক কি না, বৃক্ক আমাদের অনেকটা শিমের দানার মতো দেখতে। এই ছবিতে দেখা যাচ্ছে এই দুটি হলো আমাদের দেহের বৃক্ক, অর্থাৎ আমাদের দেহের একজোড়া বৃক্ক প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে। বৃক্ক দুটির অবস্থান কোথায় না, উদর গহ্বরে, মানে যেখানে আমাদের পেটে অনেকটা পিঠের দিকে কোটি অঞ্চলে মেরুদণ্ডের, এই যে আমাদের মেরুদণ্ড, এর দুপাশে আমরা দেখতে পাচ্ছি পেরিটোনিয়ামের পর্দা, পেরিটোনিয়াম যে পর্দা আছে তার নিচে অবস্থিত। এবং বৃক্ক মনে রাখবে যে এই যে আমরা বলছি থোরাসিক ভার্টিব্রা, এই 12 থোরাসিক ভার্টিব্রার নিচ থেকে লাম্বার, থার্ড লাম্বার ভার্টিব্রার ওপর অবধি অবস্থান করে। আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখতে পাচ্ছ এখানে এই দিকটা কিন্তু আমাদের ডান দিক আর এই দিকটা হলো বাম দিক। দেখো ডান দিকের বৃক্কটা খানিকটা নিচে রয়েছে এবং বাম দিকের বৃক্কটা খানিকটা ওপরে রয়েছে। এটার কারণ কি? এটার কারণ হলো এখানে যকৃৎ থাকে, এখানে যকৃতের অবস্থান। তো যার ফলে এই যকৃতের জায়গা দখল করে নেওয়া এবং তার ভারের চোটে কিন্তু বৃক্ক, ডান দিকের বৃক্কটি একটু সামান্য নিচে অবস্থান করে। সেই তুলনায় বাঁদিকে সেরম কিছু চাপ নেই বলে বাঁদিকের বৃক্কটি কিন্তু আমাদের ওপরে খানিকটা অবস্থান করছে ডান দিকের তুলনায়। এই ছবিটা দেখে তোমরা ভাবছো এটা তো বাম দিক, এটা ডান দিক। না, এটা যদি তুমি মানুষের সামনে দিকে ভাবো তাহলে সামনে দিক করে দেখালে এইটা ডান দিক হয়, এটা বাম দিক হয়। তাই ছবিতে এটা ডান দিক দেখানো হয়েছে এবং এটা বাম দিক। এবং এখানে দেখো কিছু জিনিস প্রবেশ করেছে এবং বেরিয়েছে। এখানে বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী এবং অবশ্যই এখান থেকে গোবিনীও বেরিয়েছে। নিচে গিয়ে দেখতে পাচ্ছ এই দুটো গোবিনী এসে যেখানে মিশেছে এটা হলো মূত্রাশয় এবং এখান থেকে মূত্রনালী নিচের দিকে নেমে গেছে। তো বৃক্কের অবস্থান অবশ্যই তোমরা বুঝেছো আশা করি। চলো আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো দেখতে তো আমি বলেছি বৃক্ক দুটো কেমন দেখতে, অনেকটা শিমের বীজের মতো। এখানে ছবিতে দেখতে পাচ্ছ শিমের বীজের মতো দেখতে। এবং পুরুষ মানুষের ক্ষেত্রে এটা মোটামুটি ধরে রাখতে পারো যে প্রায় 150 গ্রাম ওজনের এক একটি হয়। সেই তুলনায় স্ত্রী লোকের ক্ষেত্রে এটি প্রায় 135 গ্রাম ওজনের বৃক্ক হয়। এছাড়াও আমাদের শরীরে এই যে বৃক্ক দিয়ে যে তিনটি, যে এই অঞ্চলটা দেখো, এই জায়গাটা, এইটাকে বলা হয় যে ওপেনিং অফ দ্য কিডনি, যেটাকে আমরা বলবো এখানে, এটাকে বলছে হাইলাম।
এবং এই হাইলামের ভেতর দিয়ে কিন্তু তিনটে জিনিস ঢুকছে বেরোচ্ছে। কি কি? না, আমরা যেটাকে বলতে পারি ভাউ, VAU, ইংলিশে বললে VAU, আর বাংলায় বললে সি ধ গ। তাহলে সামনে থেকে পেছনে হাইলামে তিনটে জিনিস ঢুকছে বেরোচ্ছে, তিনটে। ঠিক আছে, তাহলে প্রথমে বললাম কি, শি মানে বৃক্কীয় শিরা। আমি যদি সামনে থেকে দেখি, দেখব বৃক্কীয় শিরা বেরিয়ে এসছে। পেছনে দিক তারপরেই কি আছে, ধ মানে ধমনী, বৃক্কীয় ধমনী ঢুকেছে বৃক্কের মধ্যে। আর একদম শেষে পেছন দিকে কি আছে, একদম পেছন দিকে আছে গ মানে গোবিনী। তাহলে শিরা, ধমনী, গোবিনী, এই তিনটে জিনিস তোমার হাইলামের ভেতরে ঢুকেছে বেরিয়েছে। প্রথমেরটা বেরিয়েছে বৃক্কীয় শিরা, তারপরেরটা বৃক্কীয় ধমনী ঢুকেছে, তারপরেরটা গোবিনী বেরিয়েছে। তাহলে ঢুকেছে, বেরিয়েছে, ঢুকেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা বেরিয়েছে, ঢুকেছে, বেরিয়েছে, এই তিনটে জিনিস আমরা নাম জানলাম। ইংলিশে যাকে বলছি VAU, ভাউ, ভেন, রেনাল ভেন, রেনাল আর্টারি, আর গোবিনী মানে হলো ইউরেটার। ঠিক আছে, আর বাংলায় বললে আমরা বলবো সি ধ গ, বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী, আর গোবিনী। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের আমি বলি, যে এই যে আমরা এই জিনিসগুলো বেরোচ্ছে, ঢুকছে, এটা কোথা দিয়ে না, বৃক্কে যে ছিদ্র যেটাকে হাইলাম বলছি, ঢুকে কোথায় ঢুকছে না, ছবিতে দেখলে দেখতে পাবে এটাকে বলছে পেলভিস অঞ্চল। এবং আমি যদি বৃক্কের কভারিংটা ভাবি, মানে বাইরে যে ছালটা ভাবি, সেটা কি না, এটাকে বলা হচ্ছে ক্যাপসিউল। এই ক্যাপসিউলের ভেতরে তোমরা যেমন সেদ্ধ ডিম লম্বা করে কাটলে দুটো স্তর দেখতে পাও, বাইরে একটা সাদা স্তর, ভেতরে একটা ইয়েলো যেটা এগ ইয়ক, তাই তো? এখানেও দুটো স্তর রয়েছে বৃক্কের ভেতরে, একটা বাইরের স্তর যেটাকে আমরা বলছি রেনাল কর্টেক্স, হ্যাঁ, বৃক্কীয় কর্টেক্স, এবং এই বৃক্কীয় কর্টেক্সের ভেতরে যে অংশটা সেটাকে আমরা বলছি রেনাল মেডালা, রেনাল মেডালা। এই রেনাল মেডালার পরবর্তী এই জায়গাটায় যেখানে এই গোবিনীটা দেখো এসে ছড়িয়ে গেছে, এই জায়গাটাকে আমরা কি বলছি না, এই জায়গাটাকে বলছি আমরা পেলভিস। এবং এখানে সরু সরু যে সরু জায়গাটাকে রেনাল সাইনাস বলছি। আর আরও একটা জিনিস বলতে হবে, যে এই যে মেডালায় আমরা দেখি এই পিরামিডাল আকৃতির অনেক 10 থেকে 15টি পিরামিডাল আকৃতির অংশবিশেষ, যেগুলোকে বৃক্কীয় পিরামিড বা রেনাল পিরামিড বলা হয়। ঠিক আছে, এই যে গোবিনী, গোবিনী কিন্তু ঢুকে যখন বড় বড় এরকম তৈরি, এই যে একটা প্রসারিত অংশ তৈরি করছে, এটাকে বলছি আমরা মেজর ক্যালিক্স। এবং এক একটা ছোট ছোট অংশ যেগুলো, তার যে ছোট ছোট অংশ, এইগুলোকে আমরা বলছি মাইনর ক্যালিক্স। তাহলে এই পুরো যে বড় জায়গাটা গোবিনীর মেজর ক্যালিক্স, এবং এই যে ছোট ছোট খাঁজ দেখতে পাচ্ছ, এইগুলো হলো তার মাইনর ক্যালিক্স। এইভাবে গোবিনী কিন্তু এর মধ্যে বিস্তৃত থাকছে। ঠিক আছে, তাহলে এবারে আমরা পরের স্লাইডে চলে যাই। দেখো, আমরা বলছি বৃক্কের অনেক কাজ, তো বৃক্কের কি কি কাজ সেগুলো তো আমাদের জানতে হবে। প্রথম থেকেই শুনছো যে প্রধান রেচন অঙ্গ হিসেবে বৃক্ক কাজ করে। হ্যাঁ, তো প্রধান রেচন অঙ্গ বললেই তোমাদের মনে হতে হবে যে যত নাইট্রোজেন ঘটিত, মূলত যে বিষাক্ত এবং ক্ষতিকারক যে রেচন পদার্থ, সেগুলো দেহে রাখা যাবে না জমিয়ে, সেগুলোকে আমাকে নির্গত করতে হবে দেহ থেকে। সেটি করার জন্য আমাদের বৃক্ক কাজে লাগে। নানান রকমের রেচন পদার্থ, মূলত প্রোটিনজাত যে পদার্থগুলো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হ্যাঁ, এছাড়া অ্যামোনিয়া, এইসব নানান রেচন পদার্থ দেহ থেকে নির্গত করে দেওয়া হয়।
তাই বৃক্কের গুরুত্ব অপরিসীম। এছাড়া জলের সাম্যতা, দেহে জলের পরিমাণ বজায় রাখতে হবে। রক্তচাপ, দেহে নানান রকম জৈবনিক ক্রিয়া, এইগুলো সঠিকভাবে চলে যখন দেহে জলের সাম্যতা বজায় থাকে। এই জলের সাম্যতা বজায় রাখতে বৃক্ক সাহায্য করে। এছাড়া রক্তে যে নানান রকমের রেচন পদার্থ রয়েছে, সেই পদার্থগুলো যদি অপসারিত না হয়, অনেক সময় জানা যায় যে রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, তখন নানান রকম অসুখ, সিমটমস, এমনকি মানুষের মৃত্যু অবধি ঘটতে পারে। তো এই রক্তে নানান রকম উপাদানের যে নির্দিষ্ট পরিমাণ বজায় রাখার জন্য কিন্তু আমাদের রেচনতন্ত্র সাহায্য করে, এবং অবশ্যই বৃক্কের এখানে একটা কাজ, একটা ভূমিকা আছে। এছাড়াও লবণের সাম্যতা বজায় রাখতে, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, অনেক সময় শুনবে বয়স্ক দিদিমা, ঠাকুমা বা দাদুদের সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স নেই, নষ্ট হয়েছে কোনো কারণে, এবং বডি ফ্লুইডসের সমস্যা হয়েছে বডিতে, তাকে নিয়ে গিয়ে স্যালাইন দিতে হচ্ছে, নাহলে তার কথাবার্তা জড়িয়ে গেছে, তার স্মৃতি তার কথা মনে করতে পারছে না, স্মরণ করতে পারছে না, লোককে আইডেন্টিফাই করতে পারছে না, এরকম নানান রকম সমস্যা এসে যেতে পারে। তাহলে বুঝতে পারছো যে লবণের সাম্যতা বজায় রাখা, এই যদি সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স বডিতে ঠিক না রাখে, নার্ভসগুলোও ঠিক মতো কাজ করবে না। তো সেই কারণে এইগুলোর ব্যালেন্স কিন্তু অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা করতে সাহায্য করে বৃক্ক। আমরা এর পরের অংশ, মানে বৃক্কের পরের যে অংশ, মানে গোবিনী, যেখান থেকে মূত্র, বৃক্কের মধ্যেই মূত্র তৈরি হয়ে গেছে। এবারে এই যে দেখো, রেনাল পেলভিস থেকে মূত্র কেমনভাবে এই নালী, এই নালীটাকে বলা হচ্ছে গোবিনী। এটা প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয়। দুটো বৃক্কের এক একটির প্রত্যেকটির একটি করে তোমার গোবিনী থাকবে, এবং এই দুটি গোবিনী বৃক্ক থেকে উৎপাদিত মূত্র নিয়ে চলে আসবে কোথায় না, ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়। ঠিক আছে? তো এই নালীটির মেন কাজ কি না, এটি বহন করে নিয়ে আসে, মূত্র বহন করে নিয়ে এসে, এটা হলো একটা টেম্পোরারি স্টোরেজ স্পেস, যেটাকে আমরা বলি ইউরিনারি ব্লাডার। এখানে সাময়িকভাবে মূত্র জমা রাখা হয়, এবং তারপরে পরবর্তীকালে যখন একটা আর্জ আসে, টাইম টু টাইম আমরা সেটা দেহ থেকে নির্গত করে দিই। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো মূত্রাশয়ের ব্যাপার। তো মূত্রাশয়ে মূলত জানবে যে এটি একটি ব্লাডার, একটি অনেকটা 6 নম্বর সাইজের ফুটবল ব্লাডার, তার থেকে সাইজে ছোট হয়, কিন্তু যখন ম্যাক্সিমাম ও মূত্র ধারণ করেছে, ধরো 500 ml মতো মূত্র ধারণ করে নিয়েছে, তখন ওটা ফুলে গিয়ে অনেকটা ওই 6 নম্বর সাইজ বললাম, ওই সাইজের ফুটবল ব্লাডারের আকৃতি নিতে পারে। এমনিতে এটি একটি ত্রিকোণাকার একটি থলি বিশেষ, অনেকটা তোমরা অনেক সময় ত্রিকোণাকার যে ফ্রুট জুসের প্যাকেট পাও, পাউচ এরকম থাকে, আর এরকম, তো অনেকটা ত্রিকোণাকার, এই ত্রিকোণ আকৃতির একটা অংশ বিশেষ। এবং এখানে আমরা দেখতে পাবো যে এই অংশে আমরা যে তোমরা দেখছো দুটো ওপেনিং রয়েছে এখানে, ইউরিনারি যে ব্লাডারের দুটো ওপেনিং, যেটাকে আমরা বলছি যে গোবিনী বা ইউরেটারের ওপেনিং। এছাড়াও এখানে আরেকটি ওপেনিং তোমরা দেখতে পাচ্ছ, যেটা হলো মূত্রনালীর ওপেনিং। এখানে যে পেশিটা থাকে, ডেট্রুসার মাসেল, এটা কিন্তু একটা ট্রাইগোন আকৃতি তৈরি করে। হ্যাঁ, তো এই ট্রাইগোন আকৃতিটা কি কাজে লাগে না, এই এই যে ওপেনিং দুটো আর এখানের ওপেনিংয়ের মধ্যে একটা, ওটা আস্তে আস্তে স্ট্রেচ করতে হেল্প করে, এবং স্ট্রেচিং করার মাধ্যমে কিন্তু ওটা অনেকটা মূত্র ধারণ করতে সাহায্য করে। কিন্তু পরবর্তীকালে এই নিচে যে দেখছো তোমরা এখানে, এই মুখটার কাছে একটা ইন্টারনাল চক্রাকার পেশি রয়েছে, যেটাকে বলছি ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার।
এই স্ফিংটারটা এবং এখানে নিচে আরেকটা স্ফিংটার থাকে, যেটাকে আমরা এক্সটার্নাল ভলেন্টারি স্ফিংটার বলছি। এই স্ফিংটার দুটো কিন্তু কি হয় না, এইগুলি সংকোচন করে, যখন সংকোচন করে তখন এই নালীতে মুখটা কিন্তু খুলে যায়। হ্যাঁ, এই নালীর মুখটা খুলে যায় এবং মূত্র ত্যাগ করতে সাহায্য করে। স্ফিংটার পেশিগুলো কিন্তু খুবই তোমার গুরুত্বপূর্ণ, কারণ জানবে যে বাইরে এক্সটার্নাল স্ফিংটারটা অবশ্যই ভলেন্টারি, মানে তোমার ইচ্ছায়। কারণ আমরা জানি যে তোমার একটা টাইম অবধি আমরা হয়তো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হচ্ছে, এটা আর্জ আসছে, মূত্রত্যাগের আর্জ আসছে, তাও তোমরা চেপে রাখতে পারো, আমরা চেপে রাখতে পারি কিছুটা সময়ের অবধি, তাই তো। আমরা এই এক্সটার্নাল স্ফিংটারটার ওপরে আমাদের কন্ট্রোল আছে এবং সেটা প্রসারিত থাকে যখন, মানে ওটা চেপে ওর নিজে ফুলে ফেপে আছে, মুখটা চেপে রেখেছে, তাই জন্য মূত্রত্যাগ হয় না। কিন্তু একটা লিমিটের পর কিন্তু ও আর ধরে রাখতে পারবে না, তখন ইন্টারনাল স্ফিংটারও ওপেন করে যাবে, মানে ওটা সংকোচন করে যাবে, ওরা ছেড়ে যাবে, আর এক্সটার্নাল স্ফিংটারটাও ছেড়ে যাবে, তখন নালীপথটা ওপেন হয়ে যাবে, অটোমেটিক তোমার ইনভলেন্টারি ইউরিনেশন হয়ে যাবে। অনেক সময় বয়স্ক মানুষের ক্ষেত্রে বা রুগ্ন মানুষের ক্ষেত্রে দেখা যায় যে ইনভলেন্টারি ইউরিনেশন হয়ে গেছে, তো সেটার কারণ হলো এই স্ফিংটার পেশিগুলোর দুর্বলতা তৈরি হয়, তখন এটা হতে পারে। আবার আস্তে আস্তে উইথ এক্সারসাইজ অ্যান্ড উইথ প্রপার মেডিকেশন এগুলো আবার নর্মালও হয়ে যায়। ছোট বাচ্চারাও তাদের স্ফিংটার পেশিগুলো সবল হয় না, তাই জন্য ওদের ক্ষেত্রেও দেখা গেছে যে রাতে বিছানায় হয়তো মূত্র ত্যাগ করে ফেলেছে, পরবর্তীকালে ধীরে ধীরে স্ফিংটার পেশিগুলো যত সক্রিয় হয়ে ওঠে তখন কিন্তু এই সমস্যা মিটে যায়। এরপরে আমি চলে আসছি মূত্রনালী। দেখো, মেয়েদের ক্ষেত্রে মূত্রনালী খুবই ছোট, কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই মূত্রনালীর সাথে আবার জনন নালীটিও যুক্ত হয়ে যায় এবং এটি মূত্র জনন নালী রূপে পেনিসের ভেতর দিয়ে, শিশ্নের ভেতর দিয়ে বীর্য এবং মূত্র দুটোই বহন করে বাইরে নির্গত করতে পারে। এটিকে এই জন্য বলা হয় মূত্র জনন নালী। কিন্তু মেয়েদের ক্ষেত্রে মূত্রনালী এবং জনননালী আলাদা হয়। এটি কেবলমাত্র, তুমি জানবে যে এটি কেবলমাত্র মূত্রনালী বা ইউরেথ্রা। এটি কি কাজ করে? এটি তোমার দেহ থেকে যে ইউরিনারি ব্লাডারে যে সাময়িকভাবে মূত্র জমেছে সেটাকে ত্যাগ করতে সাহায্য করে, দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। দেখো, এইখানে আমি তোমাদের একটা জিনিস বলবো, এটা একটা মডেলের মাধ্যমে আমি তোমাদের আলোচনা করব। দেখো, এটা হলো একটা নেফ্রনের মডেল। এই মডেলটা আমার স্কুলেরই বাচ্চারা, তোমারই বন্ধুরা বানিয়েছে। এটা দেখলে তোমাদের একটা কনসেপ্ট তৈরি হবে যে নেফ্রন কীরকম এবং তার সাথে কিভাবে রক্তজালক জড়িয়ে থাকে। দেখো, এই হলো অন্তর্মুখী ধমনিকা এবং এটা যখন ঢুকছে এই জায়গাটাকে বলা হচ্ছে ম্যালফিজিয়ান কর্পাসেল। এই ম্যালফিজিয়ান কর্পাসেলের এই অংশটা হলো বোম্যানের ক্যাপসিউল এবং এর মধ্যে এই হলো 50টি মতো জালক, রক্তের জালক, অন্তর্মুখী ধমনিকা ভেঙে এটা তৈরি হয়েছে। এইকে বলা হচ্ছে গ্লোমেরুলাস। ঠিক আছে, এই গ্লোমেরুলাসের মধ্যে একটা রক্তচাপ তৈরি হয়, যেখানে এই রক্তচাপ, যে চাপ সৃষ্টির ফলে এখান থেকে রস বেরিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট বেরিয়ে ম্যালফিজিয়ান নালিকার ভেতরে প্রবেশ করে যায়। আর জানবে যে ম্যালফিজিয়ান কর্পাসেলের ভেতরে প্রবেশ করে। আর জানবে যে এই যে বহির্মুখী ধমনিকা, এটা কিন্তু অন্তর্মুখী ধমনিকার থেকে সরু হয়, যাতে এইখানে চাপটা বজায় থাকে।
এইবারে এইখান দিয়ে যে গেল, এই যে ম্যালফিজিয়ান কর্পাসাল থেকে যে রসটা গেল, এখান থেকে এই অংশটা হলো তোমার পরাসংবর্ত নালিকা, বৃক্কীয় নালিকার প্রথম অংশ। এই দেখো এরকম বেঁকে চুড়ে রয়েছে, এটা হলো পরাসংবর্ত নালিকা। এবং এই পরাসংবর্ত নালিকার গায়ে দেখো এই বহির্মুখী ধমনিকা কেমন একটা নেট তৈরি করে ফেলছে। ঠিক এইবারে এই পরাসংবর্ত নালিকার নেমে এসে কি তৈরি করে, সরু একটা ইউ আকৃতির লুপ ওয়াইজ একটা অংশ, যেটার নাম হলো হেনলি লুপ। এটা ডিসেন্ডিং লিম্ব এবং এটা অ্যাসেন্ডিং লিম্ব। এই হেনলি লুপ আবার একটু ওপরের অংশে গিয়ে দেখো এই যে এটা, এই লাল রঙের যেটা, এটা আবার কুচকে কুচকে গেছে, এইটাকে বলা হচ্ছে দূরসংবর্ত নালিকা। এখানেও দেখো রক্তজালক কিরমভাবে হেনলির লুপের গায়েও জড়িয়ে রয়েছে, এবং পরবর্তীকালে এখানে এই যে নীল রং হয়ে গেছে, মানে এইবারে এটা কিন্তু তোমার ভেনিউল মানে উপশিরায় পরিণত হচ্ছে। এতক্ষণ কিন্তু এটা ধমনিকা এবং জালক রূপে ছিল, এর পরবর্তীকালে এখানে এটা ভেনিউল রূপে আস্তে আস্তে জুড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে এইভাবে আষ্টে পৃষ্ঠে একে বেঁধে রেখেছে বলতে পারো, কারণ এইখানে তো প্রচুর পরিমাণ গ্লোমেরুলার ফিল্ট্রেট হয়ে যাবে। পরবর্তীকালে তোমরা জানবে যে রাফলি 180 লিটার মতো পরিস্রাবণ হয়ে যাবে, এবং এইখানে এই অঞ্চলে কিন্তু পুনঃশোষণ ঘটবে। এখান থেকে এই জালক হেনলি লুপ থেকে গুরুত্বপূর্ণ বস্তু এবং জল প্রচুর পরিমাণে পুনঃশোষণ করে, এবং এই দূরসংবর্ত নালিকার এই অংশে কিছুটা ক্ষরণ করবে, করার পর এই দেখো এখানে মূত্র তৈরি হবে, এবং এইটা হলো তোমার সংগ্রাহী নালিকা। এখান থেকে মূত্র ডাক্ট অফ বেলিনির মাধ্যমে রেনাল সাইনাসে পৌঁছবে, এবং সেখান থেকে গোবিনীর মাধ্যমে বৃক্কের থেকে নির্গত হবে। বুঝতে পেরেছো তো? এটা হলো একটা নেফ্রনের চিত্র, তার সাথে রক্তজালকও দেখানো আছে। এইটা হলো গিয়ে তোমার আলটিমেটলি সব জুড়ে 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 বৃক্কীয় শিরা তৈরি হবে, এবং বৃক্কীয় শিরাই তোমার গোবিনী সাথে, গোবিনও যেমন বৃক্ক থেকে বেরিয়ে যায়, শিরাও বেরিয়ে যায়, আর ধমনী প্রবেশ করে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে এই অন্তর্মুখী ধমনিকা তৈরি করেছিল। ঠিক আছে, এই মডেলের থেকে তোমরা যেটা বুঝলে, এখানে সেই ছবিটাই দেওয়া আছে, দেখতে পাচ্ছ তো। দেখো এই হলো গিয়ে কি না, মানুষের নেফ্রন। এই নেফ্রনটা হলো মানুষের বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। এইটি এক একটি বৃক্ষে প্রায় 10 লক্ষ করে নেফ্রন পাওয়া যায়, এবং এই নেফ্রনের যে অংশ, এই জায়গাটাকে আমরা বলছি ম্যালফিজিয়ান কর্পাসেল, এবং তার পরবর্তী এই যে নালীর মতো নেমে গিয়ে উঠে এসেছে, সেটাকে আমরা বলছি বৃক্কীয় নালিকা। এরপরে এই অংশটা হলো সংগ্রাহী নালিকা। ঠিক আছে, তো এই যে বৃক্ক দেখছো, এই বৃক্কের প্রায় কর্টেক্স অঞ্চলেই নেফ্রনের প্রথম অংশটা থাকে, আর পরের অংশটা মেডালায় ঢুকে যায়, নেমে এসে আবার কর্টেক্সে প্রবেশ করে। এইভাবে কিন্তু কর্টেক্সে মূলত বেশি অংশটা, এবং কিছুটা অংশ অবশ্যই মেডালায় থাকে। এইভাবে কিন্তু নেফ্রন আমাদের বৃক্কের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো এর যে আমরা এক একটা অংশ নাম বললাম, সেগুলি সম্বন্ধে এসো আমরা এবারে বিস্তারিত বুঝবো। দেখো এই যে ম্যালফিজিয়ান কর্পাসেল যেটা আমি বললাম, যেটির মূলত প্রথম অংশ নেফ্রনের, এটি কর্টেক্স স্তরেই অবস্থিত, এবং এখানে এর দুটি অংশ আছে।
এই যে ম্যালফিজিয়ান কর্পাসেল তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যালফিজিয়ান কর্পাসেলের মধ্যে একটা কাপের মতো অংশ, এই যে কাপের মতো অংশটাকে বলে বোউম্যানস ক্যাপসিউল। বোউম্যানস ক্যাপসিউলটা অনেকটা কাপের মতো দেখতে, এবং এর দুটো স্তর আছে। এই যে বাইরে এই যে স্তরটাকে আমরা বলছি প্যারাইটাল স্তর, আর এই যে গ্লোমেরুলাসের কাছে এই যে এই অংশটা যেটা সাদা মতো দেখছো, গ্লোমেরুলাসের কাছের অংশটা, এইটাকে আমরা বলছি ভিসেরাল স্তর। এই ভিসেরাল স্তরে অ্যামিবার মতো দেখতে কিছু চ্যাপ্টা কোষ আছে, আমি পরে দেখাবো। এই যে এইটা এরকম দেখতে, এই চ্যাপ্টা কোষগুলোকে বলা হয় পোডোসাইট। এবং এই পোডোসাইটগুলোর পাশে পাশে যে ছিদ্র রয়েছে, এখানে দেখতে পাচ্ছ ছিদ্র, এই ছিদ্রের মাধ্যমে কিন্তু আমাদের দেহে যত রেচন পদার্থ এবং জল ইত্যাদি এখান থেকে নির্গত হয়ে যায়। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এখানে এই যে গ্লোমেরুলার যে ফিল্ট্রেশনটা হচ্ছে, তার জন্য এখানে যে রয়েছে তোমার ভিসেরাল স্তরের যে ঝিল্লিটা রয়েছে এপিথেলিয়াম, এছাড়া ভিত্তি ঝিল্লি, এবং অবশ্যই করে এই গ্লোমেরুলাসের যে অংশটা রয়েছে তাদের যে এন্ডোথেলিয়াম, সেই তিনটি স্তর একসাথে বলা হয় তাদের পরিস্রাবণ ঝিল্লি বা ফিল্ট্রেটিং মেমব্রেন। এইখান দিয়েই তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ কিভাবে এই তিনটে স্তর পার করে জিনিসগুলো, রেচন পদার্থগুলো নির্গত হচ্ছে এবং এই বোউম্যানস ক্যাপসুলের ভেতর দিয়ে পরবর্তী অংশে চলে যাচ্ছে। আমরা গ্লোমেরুলাসের কথা বলছিলাম, তো গ্লোমেরুলাস কি এটা আমাদের জানতে হবে। তো গ্লোমেরুলাস হলো তোমার সরু সরু প্রায় 50টি, এক একটা ম্যালফিজিয়ান কর্পাসেলের মধ্যে এই যে বোউম্যানস ক্যাপসুল রয়েছে, তার ভেতরে 50টি মতো সরু সরু তোমার জালক তৈরি হয়, যেগুলোকে আমরা বলছি গ্লোমেরুলাস। একটি বোউম্যানস ক্যাপসুলের মধ্যে দেখো, যখন একটি অন্তর্মুখী ধমনিকাগুলো কিন্তু মোটা হয় এবং ছোট হয়, খুবই মোটা হয়, মানে বহির্মুখী ধমনিকার তুলনায় দেখো অন্তর্মুখী ধমনিকা মোটা। এটা যদি 50 মাইক্রোমিটার হয়, তাহলে এটা 25 মাইক্রোমিটারের মতো রয়েছে, ঠিক তো? এবং এগুলো লম্বা হয়, এগুলো ছোট হয়। তো এই যে তোমার এই অন্তর্মুখী ধমনিকা এই তোমার বোউম্যানস ক্যাপসুলের ভেতর ঢুকে 50টির মতো সরু সরু জালিকায় ভেঙে যায়, এইগুলোকেই বলছি আমরা গ্লোমেরুলাস। এখানে এরকম কেন হয় না, এখানে একটা চাপ তৈরি করার চেষ্টা হয়। মা যখন বাড়িতে ছানা ছাকে তখন কি হয়, ছানার কাপড়টাকে চাপ দেয়, দিলে রস বেরিয়ে যায়, জলটা বেরিয়ে যায়, ছানাটা ভেতরে থেকে যায়। ঠিক সেরকমই এইখানে দেখো অনেকটা ওই ছানার থলির মতো, এবং এখান দিয়ে রক্ত যেতে গেলে এত চাপের সম্মুখীন হয়, এবং এই নালীটাও সরু, এই নয় যে এখান দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে, তাহলে চাপটা বজায় রাখা হয়। তা সেই কারণেই এখানে দেখতে পাচ্ছ, এই হলো গিয়ে তোমার ভিসেরাল স্তর, আর এই হলো তোমার বোউম্যানস ক্যাপসিউলের, এটা হলো প্যারাইটাল স্তর, এবং এটা হলো এই যে ধরে আছি, এইটা হলো ভিসেরাল স্তর, ঠিক তো? এই ভিসেরাল স্তরে এই যে কোষগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে বলছে পোডোসাইট, এবং এই পোডোসাইটের মাঝখানে মাঝখানে গ্যাপ দেখা যাচ্ছে। এই গ্যাপগুলো দিয়েই ছেঁকে কি হয় না, গ্লোমেরুলার ফিল্ট্রেট বোউম্যানস ক্যাপসিউলে ঢুকে পড়ে, ঠিক আছে? তো এইভাবে এখানে পরাপরিস্রাবক রূপে ম্যালফিজিয়ান কর্পাসেল কাজ করে, এবং মূলত নাইট্রোজেন ঘটিত যে রেচন পদার্থ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এছাড়া তোমার গ্লুকোজ, তোমার নানান রকমের হরমোন, উৎসেচক, এছাড়া কিন্তু কোনো প্রোটিন, সেভাবে বড় মাপের প্রোটিন বা ফ্যাট কিন্তু এখানে ফিল্টার হওয়ার কোনো স্কোপ নেই। অ্যামাইনো অ্যাসিড হতে পারে,
ঠিক আছে? তো সেই সব জিনিসপত্রগুলি নানান রকমের সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি নানান রকমের রেচন বস্তু বা প্রয়োজনীয় বস্তু এখান থেকে যেগুলো ওই ছিদ্র দিয়ে বেরোতে পারে সেগুলি এখান থেকে নির্গত হয়, সঙ্গে প্রচুর পরিমাণ জলও এখানে চাপের চোটে বেরিয়ে আসে। ঠিক আছে? তাহলে এই পুরো এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেট। কিন্তু কখনোই এটাকে আমরা ইউরিন বলবো না, মূত্র বলবো না, কারণ এর পরে আরও একটা ধাপ আছে। তাহলে এই যে এখানে যেটা হলো সেটা হলো গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এর পরের যে স্লাইডে আমরা দেখব যে এই গ্লোমেরুলাসের আর ম্যালফিজিয়ান কর্পাসেলের যে পরবর্তী যে অংশটা, যেটা মূলত নীল রং করা আছে, এটা প্রায় তোমার 14 মিলিমিটারের মতো লম্বা হয়। এটা অ্যাকচুয়ালি তোমার বৃক্কীয় নালিকার পরবর্তী অংশ। বৃক্কীয় নালিকাটা কোথা থেকে শুরু হচ্ছে না, এই যে তোমার ম্যালফিজিয়ান কর্পাসেলের পরের অংশটা, এই এখানে এটা চলে গিয়ে এই একটা ইউ আকৃতি পার হয়ে ওপরে গিয়ে এইভাবে গেছে, এই এতটা হলো তোমার বৃক্কীয় নালিকা। এই বৃক্কীয় নালিকা মোটামুটি 30 থেকে 50 মিলিমিটার দৈর্ঘ্যের হয়, এবং এখানে এটা কিছুটা অংশ এখানে কুণ্ডলীকৃত, এখানে কিছুটা অংশ কুণ্ডলীকৃত থাকে। এই প্রথম অংশটাকে কি বলা হয় না পরাসংবর্ত নালিকা। পরের এই সরু ইউ আকৃতির অংশটাকে কি বলা হয়? হেনলির লুপ, তোমাদের আমি মডেলে দেখিয়েছি। এবং পরবর্তী যে এখানে এটা হলো দূরসংবর্ত নালিকা। এর পরবর্তী অংশটাকে বলা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহী নালিকা। এটা কিন্তু বৃক্কীয় নালিকার অংশ নয়, এটা হলো অন্য একটা অংশ, কিন্তু এতটা অবধি এই দূরবর্তী সংবর্ত নালিকা অবধি হলো বৃক্কীয় নালিকা। এবং তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে এই অংশটা কিন্তু কর্টেক্স অঞ্চলে আছে। এই অংশটা কোথায় আছে না বৃক্কের কর্টেক্স অঞ্চলে। হেনলি লুপের এই অংশটা কিন্তু মেডালাতে নেমে আসে। ঠিক আছে, বুঝেছো? তাহলে এখানে যদি আমরা পরাসংবর্ত নালিকা, যেটা নীল রং করা রয়েছে দেখতে পাচ্ছ, এইটার কথা ভাবি, এটা মোটে 14 মিলিমিটার মতো লম্বা হয় এবং এটার ব্যাস খুবই কম, মানে 60 মাইক্রোমিটারের মতো হয়। এর প্রাচীরে ব্রাশ বর্ডার, মানে এপিথেলিয়াল সেলগুলো হলো ব্রাশ বর্ডার এপিথেলিয়াল সেল দিয়ে গঠিত হয়। এর যে পরবর্তী অংশ, যেটা আমরা মডেলেও দেখেছি, এখানে দেখছো এটা হলো হেনলির লুপ। এই জায়গাটা হেনলির লুপ, এবং এটি ইউ আকৃতির, এই জন্য এটাকে লুপ বলা হচ্ছে। এটি পরাসংবর্ত নালিকার সাথে দূরসংবর্ত নালিকার কে যুক্ত করে, এবং এটি প্রায় 20 মিলিমিটার লম্বা হয়। এরও প্রাচীর ঘন তলাকার কোষ দ্বারা গঠিত। ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণ জল, নানান রকমের লবণ, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদির পুনঃশোষণ ঘটে। অর্থাৎ যেটা গ্লোমেরুলাসে বলছিলাম যে আলট্রাফিল্ট্রেশন বা পরাপরিস্রবণ ঘটেছে, তার পরবর্তী যে ধাপ মানে পুনঃশোষণ, সেটা এখানে ঘটে। পরাসংবর্ত নালিকাতেও ঘটে, কিন্তু মূলত এটা আমরা হেনলির লুপে দেখতে পাই। এর পরের অংশ যেটা আমরা দেখব সেটা হলো এই যে দেখো, আবার এখানটা একটু নীল করে দিয়ে একটু অন্য কালার্ড করা হয়েছে। এইটা হলো দূরসংবর্ত নালিকা। এখানে ব্রাশ বর্ডারটা দেখতে পাচ্ছ কিরকম ঘনতলাকার কোষযুক্ত, এবং অবশ্যই ব্রাশ বর্ডার রয়েছে। এই অংশে কি হয় না, এই অংশের মোটে বেশি লম্বা হয় না, 5 মিলিমিটার লম্বা হতে পারে, এবং এটা আরও সরু থাকে, 22 থেকে 50 মাইক্রোমিটারের মতো হয় এদের ব্যাস। এবং এটা সাধারণত পুনঃশোষণে যেমন সাহায্য করে, কিন্তু ক্ষরণ, প্রচুর বস্তু আছে যে বস্তুগুলো সরাসরি এই অংশে ক্ষরিত হচ্ছে, মানে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অর্থাৎ দূরসংবর্ত নালিকায় প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে, যেটা এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে চলে যাবে সংগ্রাহী নালিকায়। এই জায়গাটাতে
অর্থাৎ এইখানে হয়েছে পরিস্রাবণ, এই জায়গাটাতে হবে পুনঃশোষণ এবং এইখানে ক্ষরণ হবে। এর ফলে এই অংশে যেটা তৈরি হলো সেইটা হলো মূত্র এবং সেটি সংগ্রাহী নালিকায় প্রবেশ করবে। আমরা সংগ্রাহী নালিকার কথা বলি। সংগ্রাহী নালিকা দেখো, নেফ্রন, একটা নেফ্রনের অংশে সাধারণত যে দূরসংবদ্ধ নালিকাগুলো যেখানে শেষ হচ্ছে সেখান থেকে এই সংগ্রাহী নালিকাগুলো তৈরি হচ্ছে এবং এগুলি গিয়ে পরপর যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটা হলো তোমার বেলিনির ডাক্ট অফ বেলিনি, ঠিক আছে। এবং এইটি চলে যায় একদম রেনাল পেলভিসে, যেখানে তোমার ওই রেনাল সাইনাসে গিয়ে মূত্রটা একদম সোজা গোবিনীর মধ্যে ত্যাগ করা হয়। আমি এবারে যে বলছিলাম যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন হয় বা পুনঃশোষণ হয় বা আমরা যে আবার ক্ষরণ দেখি, সেগুলো নিয়ে মানে কিভাবে মূত্র তৈরি হয় সেটা নিয়ে পড়ব। তো সেটা নিয়ে জানার সময় তার আগে আরেকবার করে আমি তোমাদের আরেকটা মডেল, যেটা বৃক্কের মডেল, কর্টেক্স, মেডালা এবং কিভাবে নেফ্রন রয়েছে, পিরামিড রয়েছে, সেগুলি তোমাদের দেখিয়ে নিই। এই দেখো, এতক্ষণ ধরে তোমাদের বলছিলাম বৃক্কের অংশগুলো, কর্টেক্স, মেডালা, বাইরের আবরণী ক্যাপসিউল ইত্যাদি অনেক কিছু বলেছি, কিভাবে ফিল্ট্রেশন হচ্ছে, রিঅ্যাবজর্পশন হচ্ছে, সব কিছুই বলেছি। এখানে একটা বৃক্কের সম্বন্ধে আইডিয়া তৈরি করার জন্যই আরও আমি তোমাদের এই মডেলটা দেখাচ্ছি। এ দেখো, যে বাইরে যে কভারিং যেটা, এটাকে বলছি রিনাল ক্যাপসিউল। এই ক্যাপসিউল কিন্তু বৃক্কটাকে আচ্ছাদিত করে রেখেছে। ভেতরে যদি আমি কাটি, লম্বালম্বি যদি কাটি, তাহলে দেখব বাইরে এই যে পিঙ্ক কালারের যে গোলাপি রঙের যে অংশটা, ওটাকে আমরা বলছি রেনাল কর্টেক্স, ঠিক আছে। এবং তার ভেতরে এই যে এখানে একটু একটু লাল লাল করা দেখতে পাচ্ছ, পিরামিড আকার, তো এই এই অঞ্চলটা হলো রেনাল মেডালা, মেডালা, ঠিক আছে। এবং মেডালায় যে পিরামিডাল যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে আমরা কি বলবো না, এইগুলোকে আমরা বলবো রেনাল পিরামিড। কেন না, এই ভেতরে এইখানে নেফ্রনগুলো তৈরি হয়, এই কর্টেক্সে নেফ্রন তৈরি হচ্ছে, তার এখানে হেনলির লুপটা খানিকটা মেডালায় নেমে এসে আবার ওপরে উঠে যায় এবং তারপরে যে সংগ্রাহী নালিকাগুলি এই ডাক্ট অফ বেলিনি তৈরি করে, সেইগুলো এই রেনাল পিরামিডের মাধ্যমে চলে আসে কোথায় না, এই অঞ্চলটাকে বলছে পেলভিস, ঠিক আছে। কি বলে না, রেনাল পেলভিস। এবং এখানে দেখো, এটা গোবিনী, এটা হলুদটা যেটা আছে গোবিনী, গোবিনীটা এসে কিরমভাবে পেলভিসের ভেতরে ছড়িয়ে গেছে। এই ছড়িয়ে যাওয়া এক একটা অংশকে আমরা বলছি কি, একদম পিরামিডের কাছে চলে এসছে, দেখো এইগুলোকে বলছি মাইনর ক্যালিসেস। কিন্তু এই যে গোবিনী যে এই বড় বড় জায়গাগুলোকে আমরা বলছি মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স, এই এই ছোট ছোট অঞ্চলগুলোকে কি বলছি, মাইনর ক্যালিক্স। এইটা একটা মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। আর এইরকম ভাবে এত জায়গাটা, এই যে এই পুরো জায়গাটা, এগুলোকে বলছি মেজর ক্যালিক্স, ঠিক আছে। এবার কি হয় না, আমি বলেছি যে ডাক্ট অফ বেলিনি দিয়ে সমস্ত যে তোমার মূত্র যেটা উৎপন্ন হয়েছে চলে এসছে, এইখানে এরা কালেক্টেড হয়। এইখানে এই এই জায়গাটাকে বলছে হাইলাম। হাইলাম দিয়ে গোবিনী যখন বেরিয়ে যাচ্ছে, মূত্রটা কালেক্ট করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এবারে আরেকটা জিনিস তোমাদের এখানে, এই যে হাইলাম বললাম যখন, তখন এখানে ভালো করে দেখো, এখানে আমি কিন্তু তিনটে জিনিস আমি বলেছিলাম প্রথমেই, যে বৃক্কীয় শিরা, বৃক্কীয় ধমনী এবং গোবিনী, শি ধ গ। তাহলে এই দেখো, এটা হলো এই যে একটু ব্লুইশ কালারের একটু দেওয়া হয়েছে, এটা এটা হলো বৃক্কীয় শিরা, সামনে থেকে পেছনে, ঠিক আছে। তাহলে একদম সামনে থাকে বৃক্কীয় শিরা,
যেটা এখান থেকে যে পুনঃশোষণ হয়ে যাবার পর যে রক্তটা সেটা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। হিসেব মতো দেখতে গেলে বৃক্কীয় শিরার ভেতর দিয়ে কিন্তু পরিশ্রুত রক্ত এবং পুনঃশোষিত রক্ত ফেরত যাচ্ছে, পরিষ্কার রক্তটা ফেরত চলে যাচ্ছে। কিন্তু তার পেছনেই যেটা রয়েছে, এই যে এখানে তার পেছনে যেটা দেখানো হয়েছে, এটা হলো লাল রঙের যেটা, সেটা হলো মানে বৃক্কীয় ধমনী। তো বৃক্কীয় ধমনী আসলে ভেতরে ঢুকেছে, হৃৎপিণ্ড থেকে এসেছে এবং এসে দূষিত পদার্থ নিয়ে ভেতরে ঢুকে এই দেখো কত ধমনিকায় বিভক্ত হয়ে যাচ্ছে। এবং বিভক্ত হয়ে গিয়ে এগুলি কি হচ্ছে না, প্রতিটি গ্লোমেরুলাস তৈরি করার জন্য অন্তর্মুখী ধমনিকা তৈরি করে ম্যালফিজিয়ান কর্পাসেলের বোম্যান ক্যাপসুলে ঢুকছে। ঠিক আছে, তাহলে ওইগুলো কিন্তু দূষিত পদার্থ নিয়ে চলে এসে এখানে পরিস্রাবন করাবার জন্য ম্যালফিজিয়ান কর্পাসেলে ঢুকে যাচ্ছে। আর পরিস্রাবিত রক্ত পুনঃশোষিত হওয়ার পর এখানে এবং ক্ষরণ করে দেওয়ার পর এই বৃক্কীয় শিরা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কি না, এটা বলেছিলাম শিরা, তারপরে বলেছি ধমনী, তারপরে কি আছে, গোবিনী। গোবিনী কি করে না, এখানে যে রক্তের থেকে যে মূত্রটা ছাঁকনির মতো বৃক্ক কাজ করে তৈরি করে দিল, সেটাকে নিয়ে চলে যাচ্ছে নিচে মূত্রাশয়ের দিকে। বুঝতে পেরেছো? তাহলে যেমন গঠনটা আমি এখানে বললাম, এর সাথে পুরো বৃক্কের মধ্যে কিভাবে কাজটা হচ্ছে বুঝলে। আর একটা জিনিসও বুঝলে, যে আমরা সবসময় বলি ধমনীতে পরিষ্কার রক্ত থাকে, পরিষ্কার রক্ত, আর শিরায় দূষিত রক্ত। সেটা কিন্তু সবসময় মনে রাখবে কার্বন ডাইঅক্সাইড নিরিখে, অক্সিজেনের নিরিখে। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের নিরিখে ধমনীতে রক্ত অক্সিজেনেটেড থাকে, তাই ওটাকে পরিশ্রুত রক্ত বলা হচ্ছে বা পরিষ্কার রক্ত বলা হচ্ছে। এবং শিরাতে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত থাকছে বলে সেটাকে দূষিত রক্ত বলা হচ্ছে। কিন্তু যদি আমি কিডনির নিরিখে দেখি, নাইট্রোজেন বস্তুর নিরিখে দেখি, তাহলে কিন্তু আমরা দেখছি জিনিসটা একটু অন্য রকমের। কিরকম না, ধমনী দিয়ে দূষিত পদার্থ এসেছে এবং পরিশ্রুত পরিষ্কার রক্ত কিন্তু শিরা দিয়ে ফেরত চলে গেল। বুঝেছো তো? এবার দেখো, আমরা চলে আসছি মূত্র সৃষ্টি কিভাবে হয়। এই মূত্র সৃষ্টিতে দেখো, উৎপাদন করার পদ্ধতি হলো একদম শুরু হয়ে যায় কোথায় না, গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুলে। এটা বোম্যান্স ক্যাপসুল, আমি এটা বলেছিলাম, এই যে এটা হলো পরিস্রাবণ ঝিল্লি। ঠিক আছে, এবং এই দেখো একটা গ্লোমেরুলাসকে দেখানো হয়েছে, এর ভেতর দিয়ে যখন রক্ত চলেছে, এই পরিস্রাবণ ঝিল্লির মধ্যে তোমরা পোডোসাইট দেখতে পাচ্ছ এবং তার মধ্যে এখানে গ্যাপ দেখছো, সেখান দিয়ে চলে আসছে পরিস্রাব, যেটা সেটা এখান থেকে ত্যাগ করছে। এর মধ্যে নানান রকম জিনিস, যেমন আমরা দেখছি ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, সোডিয়াম। দেখো আমি কিন্তু বলছি গ্লুকোজ, গ্লুকোজ কিন্তু কি না, শরীরে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বস্তু। অতএব এটাও কিন্তু এখানে পরিস্রাবণে পেরিয়ে আসছে। তাহলে পরিস্রাবণটাকে আমি মূত্র বলবো না, কারণ এই গ্লুকোজ কিন্তু পুনঃশোষিত হয়ে যাবে। প্রচুর পরিমাণ জল বেরিয়ে আসে। এখানে দেখো লিখেছি সোডিয়াম, পটাশিয়াম, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, অনেক কিছু নিষ্কাশিত হচ্ছে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দূষিত পদার্থ অনেক কিছুই কিন্তু এখানে নিষ্কাশিত হয়, প্রচুর পরিমাণে জলও বেরিয়ে আসে। তো গ্লোমেরুলার ফিল্ট্রেট ইজ নট ইউরিন, ইটস জাস্ট আ ফিল্ট্রেট। এবং দেখো মিনিটে, 1 মিনিটে 125 ml আমাদের এক একটি বৃক্ক থেকে ফিল্ট্রেট তৈরি হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়। তো 125 মিলিলিটার ইন্টু 2, দুটো বৃক্ক, ইন্টু 1 মিনিট বলে চলে, ইন্টু 60 হলে হয়ে যাবে 1 ঘন্টা, ইন্টু 24 আওয়ার মানে 24 ঘন্টায়। তাহলে 24 ঘন্টায় জানবে 180 লিটার। আমাদের রক্তের পরিমাণ 60 লিটার, 6 লিটার, সরি, আমাদের রক্তে
পরিমাণ 5 থেকে 6 লিটার, কিন্তু এখানে ফিল্ট্রেশন হচ্ছে, এতবার রক্ত বৃক্ক দিয়ে যাচ্ছে যে কি হচ্ছে না 180 লিটার মতো গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হচ্ছে। আছে 5 থেকে 6 লিটার, বেরোচ্ছে 180 লিটারের মতো। তার মানে কতবার সেটা পরিষ্কার হচ্ছে এবং পুনঃশোষিতও হবে পরবর্তী অংশে। ঠিক আছে, সেই কারণেই আমরা দেখতে পাই যে গ্লোমেরুলার ফিল্ট্রেট যেটা বেরোলো সেটা পরবর্তী অংশ অর্থাৎ পরাসংবদ্ধ নালিকা, হেনরি লুপ এইসব জায়গা দিয়ে এবং দূরসংবদ্ধ নালিকা দিয়ে যাওয়ার সময় এখানে আমরা দেখছি যে এই যে তোমার ক্যাপিলারি রয়েছে, জালক, তোমাদের মডেলে দেখিয়েছি, সেই জালক কি করে এই অংশ থেকে প্রচুর পরিমাণ সোডিয়াম, পটাশিয়াম, হরমোন, ভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, জল ইত্যাদি সব এই অঞ্চলগুলো দিয়ে, বিশেষ করে এই অংশে কাউন্টার কারেন্ট মেকানিজমের মাধ্যমে জল, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, আয়ন ইত্যাদি প্রচুর পরিমাণ শোষিত হয়ে যায়। এই পদ্ধতিটাকে আমরা কি বলছি না সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, বা ইংলিশে আমরা যেমন সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন বলছি, বাংলায় বলবো পুনঃশোষণ। মনে রাখবে যে আমাদের পিটিউটারিতে সাময়িকভাবে পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়, আসে হাইপোথ্যালামাস থেকে এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এবং পরবর্তীকালে ওই পস্টিরিয়র পিটিউটারি থেকে নির্গত হয়ে বৃক্কে এসে এখানে জলের যে শোষণ, এই শোষণটা এখানে নিয়ন্ত্রণ করে কে না এডিএইচ হরমোন, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। যদি শরীরে জলের পরিমাণ বেড়ে যায় তাহলে ওটা বেশি নির্গত হয়ে যাবে। যদি শরীরে জলের পরিমাণ কম থাকে, তুমি হয়তো জল কম খেয়েছো, তখন ওরা বেশি বেশি এডিএইচ হরমোন কী করবে, জলটা পুনঃশোষণে সাহায্য করবে। যদি এডিএইচ হরমোন কম হয়, আমাদের হয়তো কোনো কারণে হাইপোথ্যালামাস থেকে কম তৈরি হলো এবং পস্টিরিয়র পিটুইটারি থেকে কম এডিএইচ নিষ্কাশিত হলো, তাহলে কি হবে, এডিএইচ হরমোন নেই, তাহলে এখান থেকে বেশি বেশি জল বেরিয়ে যাবে। এডিএইচ কি করে, জলটাকে পুনঃশোষণে সাহায্য করছিল, কিন্তু জল নেই, তাহলে কি হবে, মানে এডিএইচ নেই, তাহলে জলটা বারবার বারবার কি হবে, বেরিয়ে যাবে, ওকে পুনঃশোষণ করা সম্ভব হচ্ছে না। এই রকম একটা স্পেশাল কন্ডিশনকে বলা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস। এবং এই সময় কি হয়, অনেক পরিমাণ মূত্রত্যাগ হয়, বারে বারে মূত্রত্যাগ। দেখবে অনেক সময় বয়স্ক দাদু দিদারা বা রুগী যদি কেউ থাকে বাড়িতে, রুগ্ন মানুষ, তাদের ক্ষেত্রে দেখা যায় যে রাতে ঘন ঘন বিছানা থেকে উঠে ওয়াশরুম যাচ্ছে মূত্রত্যাগ করার জন্য, একটা আর্জ আসছে। ঠিক আছে, তো এইটা কারণ, তখন তুমি বুঝতে পারবে যে হয়তো এখানে এডিএইচ হরমোন তার শরীরে কম উৎপন্ন হচ্ছে এবং জল পুনঃশোষণটা কম হচ্ছে, তাই জন্য তার শরীর থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। তখন দেখবে এই লোকগুলোর মধ্যে দেখবে একটা জল পিপাসাও থাকবে, কারণ জলটা তো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তাই জল খাওয়ার, শরীরে জল নেওয়ার একটা আর্য তৈরি হবে। এই শর্করাবিহীন যে পরিস্থিতি তৈরি হয় ডায়াবেটিস, তাকে আমরা বলি ডায়াবেটিস ইনসিপিডাস। এরপরে যে এখানে আমি ছবিতে দেখিয়েছি, দেখো যেমন পটাশিয়াম, বাইকার্বনেট, অ্যামোনিয়া, হিপিউরিক অ্যাসিড, ইউরিয়া ইত্যাদি, এখানে কিন্তু এই দূরসংবদ্ধ নালিকায় কিন্তু কি হয় না, এখানে এই জিনিসগুলো, রক্তজালকটা দেখতে পাচ্ছ, এই রক্তজালকের ভেতর দিয়ে এই জিনিসগুলো সরাসরি হেনলি লুপ এবং দূরসংবদ্ধ নালিকায় এইগুলো সরাসরি দিয়ে দেওয়া হয়। দূরসংবদ্ধ নালিকা এগুলোকে বহন করে, মানে খরিত পদার্থগুলোকে বহন করে মূত্রের সঙ্গে মিশিয়ে এখান থেকে নির্গত করে দেবে সংগ্রহী নালিকায়। ঠিক আছে, তাহলে এটি হলো শেষ ধাপ মূত্র তৈরির।
এবং এটাকে বলা হচ্ছে টিউবুলার সিক্রিশন বা ক্ষরণ। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে গ্লোমেরুলাসে যে পরিশ্রুত হয়ে যে ক্ষরিত পদার্থগুলো জমলো এবং সেগুলি থেকে পুনঃশোষণ হওয়ার পর যে তরলটা বৃক্ক দিয়ে গভীনিতে এলো সেটা মূত্র, এবং এই মূত্র কি হয় আমাদের শরীর থেকে ইউরিনারি ব্লাডার বা মূত্রাশয়ে জমা পড়বে। মনে রাখবে আমরা দিনে 1.5 থেকে 2 লিটার মূত্র ত্যাগ করি। আর কয়েকটা স্লাইড আগে আমি তোমাদের বলেছিলাম যে 180 লিটারের মতো গ্লোমেরুলার ফিল্ট্রেট হয় পার ডে। তো 180 থেকে মোটে 1.5 থেকে 2 লিটারই মূত্র উৎপন্ন হলো। তাহলে রাফলি 178.5 লিটার গ্লোমেরুলার যে পরিস্রাবক যে বস্তুটা ফিল্ট্রেট, সেই গ্লোমেরুলার ফিল্ট্রেটটা কিন্তু পুনঃশোষিত হয়েছে। কি হয়েছে না, ওটাকে তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলি লুপ, ডিস্টাল টিউবিউল ওটাকে পুনঃশোষণ করে ফেরত নিয়ে নিয়েছে। তাই জন্য বারবার ওই রক্ত যতবার ফিল্টার হোক না কেন পুনঃশোষিতও হয়ে যাচ্ছে, এবং সেই জন্য আমরা স্বাভাবিক নিয়মে মোটে 1.5 লিটার থেকে 2 লিটার আমরা মূত্র ত্যাগ করি পার ডে, এবং 178.5 লিটার মতো আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেট রিঅ্যাবজর্ব করে নিই আমাদের বৃক্কীয় নালিকার মাধ্যমে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি যে আমি তো বলছিলাম প্রধান রেচন অঙ্গ বৃক্ক, প্রধান রেচন অঙ্গ বৃক্ক, বৃক্কর মডেলও তোমরা দেখলে, কিন্তু এছাড়াও আমাদের আরও অনেক রেচন অঙ্গের কথা আমরা ছোট ছোট করে ভাবতেই পারি। এখানে প্রধান আরেকটি রেচন অঙ্গ, অতিরিক্ত রেচন অঙ্গের কথা আমরা বলবো। যেমন ধরো বৃক্ক ছাড়া আমরা দেখছি এখানে যকৃতের ব্যাপার। দেখো এইখানে এই যে এটা অংশটা যকৃত, ঠিক আছে, আর এইটা হলো গল ব্লাডার। ঠিক আছে, এই গল ব্লাডারে আমরা জানি যে কিছু জমা হয় যেটাকে বলে বাইল জুস। কিন্তু তার আগে এই যে যকৃৎ, এই যে এখানে পিঙ্ক কালারের দেখতে পাচ্ছ বা এখানে একটু চকলেট কালারের দেখতে পাচ্ছ, এই যকৃতের মধ্যে কি হয় না আমাদের দেহের যত লোহিত রক্তকণিকা সেগুলির 120 দিন হয়ে গেলে সেগুলি যকৃতে এসে ধ্বংসপ্রাপ্ত হয়, বিশ্লিষ্ট হয়ে কি তৈরি করে বিলিরুবিন, বিলিভারডিন, লেসিথিন। এই এই যে বিলিরুবিন, বিলিভারডিন, লেসিথিন তৈরি হলো, এগুলি কিন্তু রেচন পদার্থ, কিন্তু এগুলো সাময়িকভাবে গল ব্লাডারে জমবে, এবং গল ব্লাডার থেকে কি হবে না দেখো গল ব্লাডার থেকে আস্তে আস্তে ক্ষুদ্রান্তে চলে আসবে, ক্ষুদ্রান্তে ডিওডেনামে চলে এসছে দেখতে পাচ্ছ। এবং এই ডিওডেনামের যে এলো বাইল লবণের সাথে, বাইল জুসের সাথে এলো, এইগুলি এসে তোমার আমাদের যে যে বর্জ্যবস্তু যে দেহ থেকে নির্গত হয়, অপাচ্য বর্জ্যবস্তু, সেগুলির সাথে এটিও এই রেচন পদার্থগুলি এখান থেকে ত্যাগ হয়। এছাড়া আমাদের যকৃতে আর কি হয় না অর্নিথিন চক্র চলে। অর্নিথিন চক্রে কি হয় না ইউরিয়া তৈরি হয়, অ্যামোনিয়া থেকে ইউরিয়া এখানে তৈরি হচ্ছে। ঠিক আছে, অর্নিথিন চক্রের মাধ্যমে, এবং সেটি রক্তের মাধ্যমে বৃক্কে চলে যাবে, ওখান থেকে নির্গত হবে। মূত্রের সাহায্যে তোমার যকৃৎ অতিরিক্ত কোলেস্ট্রলও নির্গত করতে সাহায্য করে। পরবর্তী যে রেচন অঙ্গের মধ্যে আমরা যাব সেই সম্বন্ধে জানব। যেমন ধরো ফুসফুস, তোমরা জানো আমাদের শরীরে সর্বক্ষণ শ্বসন ক্রিয়া চলছে। কেন চলছে না, দেহের যে বিপাক ক্রিয়া করতে হবে, যে মিনিমাম বেঁচে থাকার যে ন্যূনতম যে শক্তি আমাদের লাগে সেটা তৈরি করতে হবে, এবং তার এই যে শ্বসন ক্রিয়া করে সেই এটিপি তৈরি হয়। রেচন করব আমরা, তার আগে আমাকে জানতে হবে শ্বসন বস্তুটা কি, সেটা হলো গ্লুকোজ।
এবং গ্লুকোজের বিপাকের ফলে যেটা তৈরি হচ্ছে সেই রেচন বস্তুটা কি না জল এবং কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা নির্গত করি, প্রায় 18 লিটার পার আওয়ার, এবং স্বাভাবিক শ্বসনে 400 ml মতো জলীয় বাষ্পরূপে আমরা প্রতিদিন ত্যাগ করি। কোথা দিয়ে ত্যাগ করি না এইগুলো আমরা ত্যাগ করি ফুসফুসের মাধ্যমে, কারণ বৃক্ষ মূলত নাইট্রোজেনজাত বস্তুগুলোকে ত্যাগ করাতে সাহায্য করে। এখানে আমরা ফুসফুসের মাধ্যমে দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন ঢুকছে। অতএব আমরা এই গ্লুকোজ যেটা বললাম রেচন বস্তু, এই শ্বসন বস্তু, এবং এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড জল এটিপি তৈরি হয়। এই এটিপিটা আমার কাজে লাগবে, আমার দেহে শক্তি যোগাবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড জল হলো আমার রেচন বস্তু। সেই রেচন বস্তুটা আস্তে আস্তে এখান দিয়ে বেরিয়ে ফুসফুস দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আরও একটি রেচন অঙ্গের নাম আমরা জানি, সেটা হলো চর্ম বা ত্বক। ত্বকে কি রয়েছে দেখো, এখানে সোয়েট গ্ল্যান্ড রয়েছে যেটা বাইরে বেরিয়ে আসতে পারে। এছাড়া এখানে সেবাসিয়াস গ্রন্থি রয়েছে, এই সেবাসিয়াস গ্রন্থি থেকে সিবাম নির্গত হয়, এবং আমরা জানি এই আমরা যখন ঘামি আমাদের সোয়েট পোর দিয়ে প্রচুর পরিমাণ জল, CO2 ইত্যাদি বেরিয়ে যায়, এর সাথে সাথে অ্যামোনিয়া, ইউরিয়া ইত্যাদি নির্গত হতে পারে। আর কোলেস্ট্রল, ফ্যাটি অ্যাসিড, হাইড্রোকার্বন ইত্যাদিও আমরা এইখান থেকে দেখি আমাদের দেহ ত্বকের ওপর দিয়ে নির্গত হয়েছে। ঠিক আছে, তো এটিও আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ রেচন অঙ্গ অবশ্যই। আমি আমার এই স্লাইডের শেষে এসে পৌঁছেছি। আমি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং আমার পরিবারের সকল সদস্য, গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ, মানে আমার স্কুলের সকল সদস্যদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই ইন্টারনেটকে, যেখান থেকে আমি প্রচুর তথ্য এবং ছবি সংগ্রহ করেছি। নানান বই এবং পাবলিশার তাদের বই থেকে আমি তথ্য এবং ছবি সংগ্রহ করেছি। আমি আজকে আমার এই প্রেজেন্টেশনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, তোমাদের উপকার হবে এটা থেকে। এখানেই শেষ করছি। নমস্কার।